এদেশ মুসলমানদের, এদেশের তৌহিদের, এই দেশ কালেমার, এই দেশ শাহজালালের, এই দেশ ফরাইজ আন্দোলনের, এই দেশ শহীদ তিতুমীরের, এই দেশ খান জাহানের। সুতরাং আগামী দিনের বাংলাদেশ খান জাহানের সিলেবাসের বাংলাদেশ হবে, আগামী দিনের শাহজালালের চেতনার বাংলাদেশ হবে। এখানে কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা চলবে না বাংলাদেশে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ধর্ম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় কেমনে চালাতে হবে আমরা জানি আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষা মন্ত্রণালয় চালাতে পারি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা চালাতে পারি। আমাদেরকে ইউটিলাইজ করুন, আমরা দেখিয়ে দিব 2 বছরের মাথায় বিদেশ থেকে, মুসলিম বিদেশ থেকে হাজার মিলিয়ন বিলিয়ন ডলার আমরা বিনিয়োগ আনিয়ে দেখিয়ে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। সেই স্কিল আমরা রাখি, সেই যোগ্যতা আমাদের রয়েছে, সেই যোগ্যতা, সেই ভাষা আরব বিশ্বকে বোঝানোর সেই দক্ষতা আমাদের ছাত্রদের আমাদের রয়েছে, আমাদের সেই টিম আমাদের রয়েছে। আমি কসমকে বলতে চাই এই কথা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন, আল হুমায়রা মহিলা মাদ্রাসা পরিচিত প্রতিষ্ঠান এবং কেন্দ্র সম্পন্ন একটা প্রতিষ্ঠান। আগে জানতাম না এটা, গত রমজানে যখন আমি এখানে এসেছিলাম তার আগে জানতে পেরেছি যে আমাদের বিশিষ্ট সমাজসেবক, মানবতাবাদী, আমাদের সমাজচিন্তক এবং আমাদের রাজনৈতিক সংগ্রামের সহযোগিতা আমাদের জনাব কাসিম ভাই, তিনি অর্থ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। ভারতবর্ষে অবিসংবাদিত মুসলিম বুদ্ধিজীবী জনাব আল্লামা শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এবং তার আগে পরে আরো বিভিন্ন বুদ্ধিজীবী, আমি শুধু ওনার নাম নিয়েছি। ওনাদের বক্তব্যটা ছিল মাঝামাঝি। এটা আমি আল হুমায়রা মাদ্রাসার শিক্ষা কারিকুলাম, শিক্ষা কার্যক্রম, তাদের যে দর্শন, তাদের যে আদর্শ, এটা বোঝার জন্যই এই কথাটা বলছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাদ্রাসা হওয়া সত্ত্বেও এখানে আধুনিকতার সমন্বয় রয়েছে। এটা ছিল একটা মাঝামাঝি পন্থা, মানে আমরা আধুনিকতাকে আমরা পুরোপুরি অস্বীকারও করবো না, আবার নিজেদেরকে আধুনিকতার মধ্যে আমরা বিলীন করে দেব না। বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর আমরা সন্তুষ্ট না। বাংলাদেশে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা চলতেছে বিগত আওয়ামী লীগের আমলে, বিগত 16 বছর আমাদের চোখের সামনে আমরা রাজনৈতিক ফ্যাসিজমের কথা বলি, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক ফ্যাসিজম ছাড়াও কালচারাল যে ফ্যাসিজম তৈরি করেছিল এবং একাডেমিক যে ফ্যাসিজম তৈরি করেছিল, আগেও যে খুব ভালো ছিলাম তা না, তবে মন্দের ভালো আমরা কিছুটা ছিলাম। যেমন ধরুন আগের সিলেবাসে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি অর্থনীতির শিক্ষক এবং সেই ইসলামী অর্থনীতির বইয়ের পাশাপাশি আমরা ছাত্রদেরকে একটা কম্পেয়ার ইসলামী অর্থনীতি বোঝানোর জন্য, তুলনামূলক অর্থনীতি বোঝানোর জন্য স্কুলে 10ম শ্রেণী এই বইটা আমরা পড়াতাম এবং ইন্টারে যে অর্থনীতি এটাও আমরা ছাত্রদেরকে আমরা আংশিক এটা পড়াতাম। আগের আমলে একদম শুরুতে অর্থনীতির শুধু 2টা দিক আলোচনা হতো, একটা সমাজবাদী আর একটা পুঁজিবাদী, 2টো বিষয়ে আলোচনা করা হতো। পরে এসে ইসলামী অর্থনীতির একটা আলোচনা সংযুক্ত হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে সিলেবাস থেকে পুঁজিবাদী অর্থনীতি এবং কমিউনিস্ট অর্থনীতির এই দুটোর বিপরীত আরেকটা ইসলামী অর্থনীতি, যেটা বিগত 4 দলীয় আমল সময় ছিল সিলেবাসের অন্তর্ভুক্ত, এটাকে তারা স্কিপ করে দিল, এটাকে তারা ওখান থেকে সরিয়ে ফেলল। এরকম আরো অনেক অসংখ্য উদাহরণ। অর্থাৎ পুরো একটা ভারতীয় একটা সেকুলারিজমের আধিপত্য, হেজুমনি প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের কালচারে, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষার মধ্যে। তো এটা ছিল একেবারে সেকুলারিজমের বর্বর, সেকুলারিজমের ধর্মনিরপেক্ষবাদের একেবারে সবচেয়ে হিংস্র চর্চা ছিল আওয়ামী লীগ। এর আগেও সেকুলারিজম ছিল, আমরা আগের ব্যবস্থাকে আমরা ভালো মনে করি না। তো আওয়ামী লীগের আমল বলি, তার আগের আমল বলি, আর বর্তমান আমল বলি। হয়তো বর্তমানে মন্দির ভালো একটা অবস্থায় আমরা আছি, মন্দির ভালো, কিন্তু সবটুকু মিলেলে এটা টোটাল একটা লিবারাল ব্যবস্থা, এটার সাথে কখন ইসলাম সমন্বয় করতে পারে। আর তার বিপরীত এখনো পর্যন্ত আমাদের অনেকগুলো মাদ্রাসাতে বাংলাকে অবজ্ঞা করে, ইংরেজিকে অবজ্ঞা করে, একজন টিচারের নাম বলতে চাই, সেই হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছিল, ত্রয়ী ইসলাম গ্রহণ করে তিনি ইসলামের দিকে ধাবিত হন এবং শুধু ইসলামের দিকে আসছেন তা না, তিনি আমাদের হাজার হাজার প্র্যাকটিসিং মুসলিম শিক্ষিত মেয়েদের চেয়েও আমার এই বোনটা অনেক বেশি পায়েস্ট, অনেক বেশি তিনি মুত্তাকি, অনেক বেশি দিনদার এবং তিনি চট্টগ্রাম প্রকৌশল ইউনিভার্সিটির প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন। তিনি আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন, আগে ইসলাম গ্রহণ করেছিলেন, পরে আনুষ্ঠানিকভাবে তিনি আমার বাসায় এসে আমাদের সামনে আমার কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি আবার ঘোষণা দিয়েছেন। তো আমি এরপর জেলে গিয়েছি, তিনি আমার বাসায় আসতেন নিয়মিত। আমার স্ত্রী, আমার মেয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এখন তিনি আমাদের কাজ করেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি।
যে তাকওয়ার মধ্যে থেকে, পর্দার মধ্যে থেকে, দ্বীনি দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের দায়ী হয়েও কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়। আমি একেবারে কই মাদ্রাসায় পড়াশোনা করেছি, দাওরা হাদিস পর্যন্ত আমি লালখান বাজার পড়েছি। আমি 2 বছর পড়েছি এখানে দাওরা, 1 বছরে বুখারী, মুসলিম, তিরমিজি, আর 1 বছর আবু দাউদ, নাসাঈ, অন্যান্য কিতাবগুলো। এরপর 3য় বছর আমি হাটাজারি গিয়েছি, এরপর বিদেশে গিয়েছি, এরপর আবার অন্য দেশে গিয়েছি। আমার লম্বা একটা সময় পড়ালেখা কাটিয়েছি। তো এই একেবারে নিরেট, যখন একেবারে সুফিবাদী পরিবেশে মাদ্রাসা, একেবারে মোল্লাতান্ত্রিক পরিবেশের মধ্যে থেকেও আমি বিজ্ঞানের মৌলিক বই আমি পড়েছি আমার ছাত্র জামানায়। যেমন ডক্টর আব্দুল বারী নদভীর কিতাব রিলিজন এন্ড সায়েন্স, এই বইটা আমি পড়েছি আজকের থেকে কমপক্ষে 30 বছর আগে বইটা পড়েছি। এবং এরকম মানসম্মত কোনো বই বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় সিলেবাস আছে কিনা আমার জানা নেই, যেটা ভারত থেকে বের হয়েছে। ডক্টর আব্দুল বারী নদভী, যেখানে তিনি বিজ্ঞানের সাথে ইসলামকে কম্পেয়ার করে বিজ্ঞানের তিনি শ্রেষ্ঠত্ব সেখানে তিনি প্রমাণ করেছেন। এবং আমার জীবনের সবচেয়ে সারপ্রাইজিং একটা বিষয় হলো যে কেমব্রিজ ইউনিভার্সিটির একেবারে স্থায়ী টিচার ছিলেন এবং টিচার থাকা অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন 2013 সালে, প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম, তিনি বলেছেন যে বলা হয় যে ধর্ম বর্তমানে বিশ্বকে ধ্বংস করেছে, ধর্ম হচ্ছে অকল্যাণকর একটা বিষয়, ধর্ম মানুষকে পশ্চাৎপদ বানায়। তিনি বলেন ধর্ম মানব সভ্যতার ইতিহাসে যদি কোনো ক্ষতি করে থাকে, তিনি বলেছেন বিজ্ঞানী ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম, যিনি স্টিফেন হকিং এর চেয়ে 2 বছর যিনি সিনিয়র ছিলেন। এবং ওনার সাথে আমি ওতপ্রোত, আমার সাথে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল ওতপ্রোত, তার সাথে আমার একটা কানেকশন ছিল, আমি তার সাথে যুক্ত ছিলাম। তিনি আমাকে বলেছেন যে আমি স্টিফেন হকিং এর 2 বছর আমি সিনিয়র, এবং একসাথে আমরা অ্যাস্ট্রোনমির আকাশ বিষয় গবেষণাগুলো একসাথে করতাম, ফিজিক্সের বিষয়গুলো গবেষণা করতেন। তিনি তার বইয়ে স্পষ্ট লিখেছেন, আমি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টরদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা প্রগতিশীল তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর জামাল সাহেব বলেছেন যে ধর্ম যতটুকু মানব জাতির ক্ষতি করেছে, বিজ্ঞান তার চেয়ে আরো 100 গুণ 1000 গুণ বেশি মানব সভ্যতার ক্ষতি করছে। তো আল হুমায়রা মাদ্রাসার বৈশিষ্ট্য যেখানে আধুনিক সিলেবাস পাশাপাশি কোরআন সুন্নাহ এখানে পড়ানো হয়, এখানে ইসলামিক সিলেবাস এখানে যুক্ত রয়েছে, পাশাপাশি এখানে আমাদের মেয়েরা এখানে আলহামদুলিল্লাহ তারা আধুনিক শিক্ষিত হতে পারতেছে। আমি যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, পরবর্তীতে আমি আরো কিছু সাধারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে জাস্ট ফর ডিগ্রির জন্য আমি কিছু সময় দিয়েছি ওখানে, এটা অনার্স মাস্টার্স ওগুলোতে। কিন্তু আমার মূল পড়ালেখার মূল মেরুদণ্ড শক্তি হচ্ছে আমার কই মাদ্রাসা। তো কই মাদ্রাসা পড়াকালীনই আমি বাংলা চর্চা করেছি, আমরা সাহিত্য চর্চা করেছি প্রচন্ডভাবে। আমার অন্তত বাংলাতে অন্তত লিখিত অলিখিত 10টা বই আছে আমার বাংলাতে লিখিত অলিখিত, এবং সবগুলো মৌলিক গ্রন্থ লেখার চেষ্টা করেছি। এটা মাদ্রাসা পড়ে আমি এগুলো করেছি। আধুনিক প্রজন্মের সাথে আমার একটা বড় যোগাযোগ রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। ওই মাদ্রাসা যারা হাজার হাজার ছাত্র রয়েছে তারা ছাড়াও আমার একটা বড় অভিজ্ঞতা দিয়ে আমি যাচ্ছি, সেটা হলো আমাদের বর্তমান বাংলাদেশে বিশুদ্ধবাদী তৌহিদের যে দাওয়াত আমরা দিচ্ছি, এই দাওয়াতে যেমন ধরুন গত রমজানে আমি আমাদের মজলুম যারা ভাইরা আছেন তাদের জন্য যে আর্থিক আমি সহযোগিতা আমি প্রতি বছর করে থাকি। হাসিনার আমলে অসংখ্য ওলামা একরাম যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এখানে আমি আসলে আগে স্মরণ করা দরকার ছিল আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল যারা প্রফেসর ডক্টর আবু বকর রফিক হাফিজাহুল্লাহ তাআলা, তার পরিচয় আপনারা জানেন। আমরা শহীদদের কথা আমরা বলি না, জামাত ইসলামী নেতাদেরকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে এগুলো আমার চোখের সামনে। আমি তখন কারাগারে ছিলাম, 5 বছর আমি জেলখানায় ছিলাম। 2009 সালে একবার ঢুকেছি, 13 সালে, 14, 15, 16 সালে ছিলাম, আবার 21, 22, 23 সালে ছিলাম। এবার 5 বছর অনেক কিছু দেখেছি। তো আমাদের প্রফেসর ডক্টর সাহেব তিনি আলহামদুলিল্লাহ আইসিতে তিনি দীর্ঘ সময় তার অবদান রয়েছে। সেখানে আমরা মুসলিম বিষয়ে অনেক স্কলারদেরকে আমরা আসতে দেখেছি। এবং আমার একজন শিক্ষক ডক্টর খালেদ হান্দাওয়াবি হাফিজাহুল্লাহ, তিনি আমার উস্তাদ ছিলেন, তিনি আমার ডাইরেক্ট উস্তাদ ছিলেন। ইনি বিশ্বের প্রায় অন্তত 10টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের তিনি ভিজিটিং প্রফেসর ছিলেন, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কাতারে। আমি কাতারে বেশ আমার যাওয়া হয়েছে, আমি 10-12 বার কাতার গিয়েছি, আমি লম্বা সময় কাটিয়েছি। সেখানে আমি আমার উস্তাদদের কাছে শাইখদের কাছে পড়াশোনা করেছি। ডক্টর খালেদ হান্দাওয়াবি উনি এখন বেঁচে আছেন, তিনি আমার উস্তাদ ছিলেন। উনি কিন্তু বড় আলেম, সিরিয়ান আলেম, কাতারে বসবাস করেন। ওনারা এই হাদিস, তাফসীর, কোরআন, আরবি গ্রামার এর মধ্যে ব্যুৎপত্তি অর্জন করেছেন। তিনি কে ছিলেন? তিনি আব্দুল ফাত্তাহ বগদার ছাত্র ছিলেন। আব্দুল ফাত্তাহ বগদার হলেন এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় হানাফি হাদিস বিশারদ ছিলেন আব্দুল ফাত্তাহ বগদার রাহমাতুল্লাহ তাআলা। পুরো আরব জাহানে তার যে সুনাম এটা অদ্বিতীয়, তার অপ্রতিদ্বন্দ্বী একজন ইসলামী ব্যক্তিত্ব। তো উনি সরাসরি তার ছাত্র, আমি সরাসরি আবার